মায়ের শেষকৃত্য সম্পূর্ণ করে অনি এইমাত্র বাড়ি ফিরেছে। বাড়িটা চুপচাপ হয়ে আছে। বাবা নিজের ঘরে শুয়ে আছে। আত্মীয় বন্ধুরা বাইরে থেকেই চলে গেছে। নিয়মকানুন অনিকে বলা হয়েছে, ও কতটা কি মানবে সেটা ওর ব্যাপার সম্পূর্ণ। কাজের মেয়েটা রান্নাঘরে থুম ধরে বসে আছে। হয়তো কি করবে, কি করতে হবে বুঝে উঠতে পারছে না। কারণ তাকে নির্দেশ দেওয়ার মানুষটা আজ নেই। দিয়া নিজের ঘরের দরজা লাগিয়ে শুয়ে আছে। অয়ন বাইরে থেকেই চলে গেছে, হয়তো কাল আসবে। অনির ঘরের দরজা প্রায় সবসময়ই লাগানো থাকে। ও ফ্রিল্যান্সিংয়ের কাজ করে। তবে এই সময়টার মা প্রতিদিন একবার ওর ঘরের দরজায় টোকা দিয়েই খুলে দিত। অল্প একটু ভেতরে ঢুকতো আর জিজ্ঞেস করতো, রাতে কি খাবি? অনি মায়ের এই আচরণে ভীষণ বিরক্ত হতো আর মাকে বলতো, প্রতিদিন এক কথা জিজ্ঞেস করতে হয় কেন? জরুরি কলে থাকি, তার মধ্যে তোমার গলা শোনা যায়। তুমি কি এগুলো বোঝো না নাকি? অনির দিকে তাকিয়ে মা একটু মুচকি হাসি দিয়ে চলে যেত। তবে আজ অনিকে বিরক্ত করার কেউ নেই, তাই তো রাত 9টা বেজে গেলেও দরজায় কোনো টোকা পড়েনি। মায়ের জন্য এই বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকতো। বাবার সাথে মায়ের সম্পর্ক কখনোই ভালো ছিল না। রান্নার লোক সহ বাড়িতে 3 জন কাজের লোক। মাকে কিছুই করতে হতো না। তারপরেও সব কিছুতেই ভুল। সারাদিন টিভি দেখা ছাড়া আর তেমন কিছু কাজ করতো না। বাবার একটু খেয়াল রাখা এটাও মার দ্বারা সম্ভব ছিল না। বাবার সাথে ঝগড়া করাটা মার নিত্যদিনের অভ্যেস হয়ে গিয়েছিল। বাবা যে কিভাবে এই 30 বছর এগুলো সহ্য করেছে, এটাই আশ্চর্যের বিষয়। দিয়া মায়ের ঘরে শুয়ে আছে। একটা সময় এটা ওর ঘর হলেও গত 2 বছর ধরে এটা মায়ের ঘর। চারিদিকে মায়ের জিনিস, এখনো ঘরে মায়ের গন্ধ সব পাওয়া যাচ্ছে। দিয়া একদিন জিজ্ঞেস করেছিল, তুমি এখানে থাকো কেন? মা বলেছিল, ঘরটা খালি পড়ে থাকে তো ভালো লাগে না, তাই আমি থাকি। দিয়া অবশ্য জানে কারণটা। বাবার রাত জাগার অভ্যাস আছে, আর অন্যদিকে মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এই নিয়ে তাদের মধ্যে আগেও অনেক সমস্যা হতো। ঘরটা খালি হওয়ায় একটা সমস্যার সমাধান হয়েছিল। মায়ের মৃত্যুতে তার শোক পাওয়ার কথা, কিন্তু কেন যেন দিয়া স্বস্তি পাচ্ছে। একটা দুর্বিষহ জীবন থেকে মা মুক্তি পেয়েছে। হ্যাঁ, এই বাড়ি থেকে আজ যে মানুষটা চিরবিদায় নিয়েছে, সেই মানুষটা একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্তি পেয়েছে। একটা অদৃশ্য বেড়াজাল থেকে মুক্তি পেয়েছে মানুষটা। যে সম্পর্কটা অপমানের, অসম্মানের, সেই সম্পর্ক থেকে মুক্তি পাওয়াটা তো আনন্দেরই, তাই না?
মা কখনো বাবা বা পরিবারে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, কিন্তু আস্তে আস্তে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল। হাসি খুশি প্রাণবন্ত মা একসময় চুপচাপ হয়ে গিয়েছিল। দিয়া বড় হওয়ার পরও কিছু বুঝতো না, কিন্তু বিয়ের পর যখন খুব তুচ্ছ কারণে কঠিন কথা শুনতে পাই, কোনো দোষ না করেও দোষের বাকি হয়ে যায়, তখনই বুঝতে পারি মায়ের চোখ কেন সবসময় ফোলা থাকতো, কেন বাবার আড়ালে থাকতো সবসময়। মাঝে মাঝে নিজের স্বামীর জায়গায় তার বাবার প্রতিবিম্ব দেখতে পাই সে। দিয়া চোখ ভিজে আসছে, কারণ সন্তান হয়েও মায়ের চোখের জল মুছতে পারেনি। মায়ের প্রতি হওয়া অন্যায় প্রতিবাদ করতে পারেনি। বাবা যখন সবার সামনে জোর গলায় বলেছিল ও আমাকে শরীর খারাপ কথা বলেনি, আমি একটুও চিকিৎসা করানোর সুযোগ পাইনি, তখনও দিয়া কিচ্ছু বলতে পারিনি। কিন্তু মনে মনে ভেবেছি, তুমি হয়তো মাকে অপমান করবে, খোঁটা দেবে, টাকার কথা শোনাবে, তাই মানুষটা কিছু বলেনি, নীরবে প্রস্থান করেছে। শারীরিক নির্যাতনের চিহ্ন মানুষ দেখতে পায়, কিন্তু মানসিক নির্যাতনের আঘাত শুধু মনের উপরই পড়ে, যা কেউ দেখতে পায় না। একটা সময় দিয়ারও মনে হতো ওর মা কিছুই করতে পারে না, তাকে সাহায্য করার জন্য লোকের অভাব নেই তার শ্বশুরবাড়িতে। রান্নাঘর সামলানো থেকে শুরু করে বাচ্চা সামলানোর মতন গল্প তার মায়ের ঝুড়িতে নেই, কারণ উচ্চ মধ্যবিত্ত পরিবারে বাড়ির বউরা রানীর মতনই থাকে, তাদের কাজ করে হাত পোড়ানোর অভিজ্ঞতা থাকে না। দিয়ার মা অবশ্য মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে ছিল, তাই রান্নাঘরে ঢুকে কাজ করতে পছন্দ করত। বাচ্চাদের নিজের হাতে খাইয়ে দিতে ভালোবাসত, পরিবারের সবার জন্য রান্না করে শান্তি পেতে চাইত, আর এতেই যত বিপত্তি। তার কাজে ত্রুটির শেষ নেই। বাবা তো মায়ের উপর মহা বিরক্ত, অন্যদিকে ছেলে মেয়েদেরও সব পছন্দসই হয় না। মা অবশ্য নিজের ভুল স্বীকার করতে কোনো কার্পণ্য করতো না, কিন্তু বাবার কথা তীক্ষ্ণ বাণ মাকে জর্জরিত করত অজস্রবার। ছোট থেকেই এই সব দেখেই বড় হয়েছে দিয়া। একটু বড় হওয়ার পর মায়ের উপর তারও অভিযোগের শেষ ছিল না। অন্য বন্ধুর মায়েরা কত আধুনিক, আর তার মা এখনো চার দেওয়ালের মধ্যেই পড়ে রয়েছে। অন্য মায়েরা মেয়ের বন্ধু হয়ে যায়, আর তার মা সারাদিন উপদেশ দিয়ে বেড়ায়, এটা করবে না, ওটা করবে না, এখানে যাবে না, ওখানে যাবে না, ওটা খাবে না। উফ, অসহ্য। তাই তো এই নিয়মের বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার জন্য খুব অল্প বয়সে পড়াশোনা শেষ করে বিয়ে করে নিয়েছিল দিয়া। সিদ্ধান্তটায় মায়ের মত নেবার প্রয়োজন মনে করেনি সে, তবুও মা উপযাচকের মতো তাকে পরামর্শ দিতে গিয়েছিল। যেখানে তোমার মর্যাদা আছে সেখানেই যেও, যেখানে সম্মান আর ভালোবাসা পাবে সেখানেই বাধা পড়ো। কথাগুলো আজও কানে বাজছে দিয়ার। সম্মান আর ভালোবাসার কাঙাল ছিল তার মা, যা এই পরিবার তাকে কখনোই দেয়নি। ভালোই হলো, মায়ের জীবন অবসান হয়ে মানুষটাকে
আর কেউ কথায় কথায় অপমান করতে পারবে না। একটা ছেঁড়া সুতোয় ভর করে যে মানুষটা 30 বছর বেঁচে ছিল, আর কত। অনিকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মায়ের ছবি বাধাই করতে হবে। কাল থেকেই শ্রাদ্ধেয় সব তোড়জোড় শুরু হবে। ছবি একটা লাগবেই। অনির মোবাইলে মায়ের খুব বেশি ছবি নেই, যেগুলো আছে সেগুলো ফ্রেম করার মতন না। বাধ্য হয়ে অনি মায়ের ঘরের দিকে যায়। দিয়া ঘরে নেই, হয়তো রান্নাঘরে গেছে। অনি মায়ের আলমারি খোলে। আলমারিটা খোলার সাথে সাথে একটা মিষ্টি গন্ধ নাকে এসে লাগে। আলমারিটা সুন্দর করে গোছানো। যাক, মা তাহলে নিজের ব্যাপারে সচেতন ছিল। একটা অ্যালবামের কথা অনির মনে আছে, যেখানে ওদের পারিবারিক ছবি আছে। সেখানে হয়তো মায়ের ছবি পাওয়া যাবে। তাই এই ঘরে আসা। হ্যাঁ, পেয়েছে, অ্যালবামটা পেয়েছে সে। সাথে একটা ডায়েরিও পেয়েছে। উপরে কারো নাম নেই, তবে ভেতরটা গোটা গোটা করে অনেক কিছু লেখা আছে। অনি নিজের লোভ সংবরণ করতে পারল না। অ্যালবাম আর ডায়েরিটা নিয়ে আলমারিটা লাগিয়ে দিল। ডায়েরিটা অনির মায়ের। লেখা দেখে বোঝা যাচ্ছে মা যে ডায়েরি লিখত এটা উনি জানতো না, তাই ভীষণ অবাক হয়েছে। ডায়েরিটা অনেক পুরনো, পাতাগুলো লাল হয়ে গেছে। কয়েকটা পাতা কেমন যেন খড়খড়ে হয়ে গেছে। ভিজে গেলে এমন হয় বই কি।
একসময় সবাই বলতো আমার হাসিটা অনেক সুন্দর, কিন্তু এই হাসি আমার কাল হলো। আজ কুণালের অফিসের কয়েকজন বাসায় এসেছিল ওর আমন্ত্রণে। আমি স্বভাবসুলভভাবেই তাদের সাথে দেখা করে কথা বলেছি, আপ্যায়ন করেছি নিজের সাধ্যমতো। ওরা চলে যাওয়ার পর কুণাল দরজা বন্ধ করে আমাকে এমন কিছু কথা শোনালো যা শোনার পর আয়নার দিকে তাকাতেই লজ্জা লাগছে। আচ্ছা, রাস্তায় দাঁড়িয়ে থাকা মেয়েদেরও হাসিও কি ঠিক এমনই সুন্দর? অনি মায়ের হাসি মাখা মুখ কল্পনা করার চেষ্টা করলো, কিন্তু অবাক হয়ে ভাবলো আর মনে 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 করতে পারল না। অনেক আগে বসার ঘরে মায়ের একটা ছবি টাঙানো ছিল, মা আর বাবার। মায়ের বয়স তখন হয়তো 21 কি 22, মুখে কি মিষ্টি একটা হাসি। একদিন স্কুল থেকে ফিরে দেখে সেই ছবিটা আর নেই। মা বলেছিল ভেঙে গেছে। আজ বুঝতে পারছে ছবিটা ভেঙে যায়নি, সম্পর্কটা ভেঙে গেছিল। কুণালের সঙ্গে একসাথে থাকাটা দুর্বিষহ হয়ে উঠেছিল দিন দিন। প্রায় প্রতিদিন ওর সাথে কথা কাটাকাটি হয়। ওর সাথে আমার মনের মিল কখনো না থাকলেও একটা সমঝোতা ছিল, এখন সেটাও চলে যাচ্ছে। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে এই সংসারটা ছেড়ে যেতে পারছি না। সন্তানের মায়া মনে হয় সব কিছুর ঊর্ধ্বে। পাতাটা একদম খসখসে, হয়তো অনেক চোখের জল জমা হয়ে আছে ওই পাতাটায়। দিয়ার আজকাল একটু পরিবর্তন হয়েছে। বাড়ি এলেই আমার পাশে এসে বসে, আমাকে জড়িয়ে বসেছিল অনেকক্ষণ। মুখে কিছু বলে না, হয়তো নিজের জীবন দিয়ে মায়ের কষ্ট অনুধাবন করেছে। তবে আমি জানি আমার মেয়ে আমার মতন নয়, আমার মতন হবেও না, কারণ ও নিজের অধিকার নিজে আদায় করে নেবে, আর নয়তো সরে আসবে। অনিটা আজকাল খুব ব্যস্ত থাকে সারাদিন, বাসায় থাকে না, আর যখন থাকে তখন কম্পিউটারের সামনে বসে থাকে। ও বাইরে যাওয়ার পর প্রতিদিন ওর ঘর আমি নিজেই পরিষ্কার করি। ওর ধারণা কাজের ছেলেটা ওর ঘর গোছায়। অনির খুব পরিষ্কারের বাতিক আছে, তাই ওর সব কাজ আমি নিজের হাতেই করি। যেখানে সেখানে টাকা রেখে দেয়, আমি সেগুলো ওর আলমারিতে গুছিয়ে রাখি। ওর পছন্দের খাবার রান্না করি, যদিও কেউ বুঝতে পারে না। সময় কাটে না, তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি নিজের কাজের মধ্যে। ইদানিং একটা খুব বাজে ইচ্ছে হয়, অনেকে সেই ছোটোবেলার মতন জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করে। ওর চুলগুলোয় হাত বোলাতে মন চায়। কি লজ্জার কথা, ছেলে তো আমাকে আর ছোটোবেলার মতো পছন্দ করে না। তার এই অপদার্থ মাকে তার খুব বিরক্ত করে। তবে বিরক্তই সই, সারাদিনে একবার তো এই বাহানায় ছেলেটা আমার দিকে তাকায়, নইলে আমার দিকে তাকানোর সময় কই আছে ওর। অনির চোখ ভিজে আসছে। ছোটবেলায় প্রতিদিন সে মায়ের সাথে স্কুলে যাওয়া আসা করত রিকশায় বসে। দুজনে খুব গল্প করত। একদিন হঠাৎ মায়ের বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়। তার বদলে দারোয়ান কাকা তাকে স্কুলে নিয়ে যেত। এক রাতে বাবাকে বলতে শুনেছিল বাইরে গিয়ে মায়ের বড্ড সাহস বেড়ে গেছে, তাই মায়ের ঘর থেকে বেরোনো বন্ধ। অনির মনে আছে ওরা দিয়ার বন্ধুর মায়েদের সঙ্গে মায়ের খুব সখ্যতা ছিল।
বাবার চোখে হয়তো সেটা ভালো লাগেনি, তাই মাকে সব কিছু থেকে আলাদা করে দিয়েছিল। মায়ের জীবনে আভিজাত্য প্রাচুর্যের কোনো অভাব ছিল না। বাবা নিজে মায়ের জন্য দামি শাড়ি গহনা কিনে আনতেন, আর কোথাও গেলে নিজের পছন্দ মতো সাজিয়ে নিয়ে যেত। অনির মনে হতো এটা বাবার ভালোবাসা, কিন্তু আক্ষরিক অর্থে এটা মায়ের উপর বাবার জোর করে চাপিয়ে দেওয়া, বাবার আদেশ। কতগুলো ফাঁকা পাতা, তবে ভিজে ছিল কারণ কুঁচকে আছে। জীবনটাকে আর টেনে নিতে পারছি না, হাঁপিয়ে উঠেছি, বড্ড হাঁপিয়ে উঠেছি, ক্লান্ত আমি। 17 বছর বয়সে বউ সেজে এই বাড়িতে ঢুকেছিলাম। সম্পর্কের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি বারবার, কিন্তু যে মানুষটার জন্য এই পরিবারে এসেছিলাম তার আপন হতে পারলাম না এই প্রায় 30 বছরে। তার সমকক্ষ কোনোদিনও ছিলামও না, হাত তার চেষ্টাও করিনি, কিন্তু ভালোবাসায় কোনো কমতি রাখিনি। কিন্তু বিনিময়ে পেয়েছি অবহেলা আর অপমান। ছেলে মেয়েদের সামনে বারবার ছোট হতে হতে নিজেকে খুব তুচ্ছ মনে হয়। তার মনের মতো হতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি। হাসতে ভুলে গেছি, মন খুলে কথা বলতে ভুলে গেছি। কোনো বন্ধু নেই আমার। আজকাল তো ঘরের মধ্যেই চুপচাপ বসে থাকি। আমি সত্যি আর বাঁচার তাগিদ পাই না। তারপর শেষ। আর কোনো কথা নেই, আর কোনো কথা লেখা নেই। ডায়েরির বাকি পাতা সব সাদা। অনি ডায়েরিটা হাতে নিয়ে বসে আছে, চোখটা ঝাপসা হয়ে আসছে। খুব মন চাইছে একটু মা দরজা নক করে ওকে ডাকতে আসুক, আর কখনো সে মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকাবে না। খুব ইচ্ছে করছে মায়ের আঁচল জড়িয়ে মায়ের গায়ের সাথে মিশে শুয়ে থাকতে, কিন্তু অনেক ডেকেও মাকে আর কাছে পাচ্ছে না। অনির ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। দিয়া উকি মেরে দেখে অনি মায়ের একটা ছবি সামনে খুলে রেখে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদছে। কিছু মানুষ কখনো অনুতপ্ত হয় না, আবার কিছু মানুষ সব হারিয়ে অনুতপ্ত হয়। অনি হয়তো আজ অনেক কিছু বুঝতে পেরেছে, যেমনটা সে বুঝেছিল বছরখানেক আগে মায়ের এই ডায়েরিটা পড়ে। ডাক্তার বলেছিল এই বয়সে হার্ট অ্যাটাক স্বাভাবিক না। আসলে ডাক্তার জানে না তার অভিমানী মায়ের হার্ট কষ্ট সহ্য করতে করতে হাঁপিয়ে উঠেছিল, তাই জীবন থেকে ছুটি নিয়েছে।